শিক্ষার্থী বন্ধুরা সকলেই শুভেচ্ছা গ্রহণ করো। তোমাদের সাথে আজকে আমি সেলিনা হোসেনের একটি বিখ্যাত উপন্যাস কাঁটাতারে প্রজাপতি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। কাঁটাতারে প্রজাপতি উপন্যাসটি প্রকাশিত হয় 1989 সনে। উপন্যাসটির বিষয়বস্তু ইলা মিত্রের জীবনী। শিক্ষার্থী বন্ধুরা, ইলা মিত্রের জীবনী সম্পর্কে যদি তোমরা ভালো ধারণা নিয়ে থাকো, তার জীবনী যদি তোমরা পাঠ করে থাকো, তাহলে কাঁটাতারে প্রজাপতি উপন্যাসের বিষয়বস্তু যেমন জানতে পারবে, আবার ইলা মিত্রের জীবনী যদি না পড়ো, তোমরা যদি সেলিনা হোসেনের কাঁটাতারে প্রজাপতি উপন্যাসটি পড়ো, তাহলে ইলা মিত্রের জীবনী সম্পর্কে ভালো করে জানতে পারবে। অর্থাৎ উপন্যাসটি একটি জীবনী ভিত্তিক উপন্যাস। এরকম জীবনী ভিত্তিক উপন্যাস, ইতিহাস ভিত্তিক উপন্যাস বাংলা সাহিত্যে অনেক রয়েছে। আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসে দেখেছি, প্রথম আলো উপন্যাসে দেখেছি, এরকম আরো শত শত উপন্যাস রয়েছে। একটা সময় ভিত্তিক, জীবনী ভিত্তিক এরকম অনেক উপন্যাস রয়েছে। সেটারই একটা আমরা ধারা বলতে পারি সেলিনা হোসেনের কাঁটাতারে প্রজাপতি উপন্যাস। এই উপন্যাসে ইলা মিত্রের জীবনী উপস্থাপনের পাশাপাশি সেই সময়কার রাজনীতি, সংস্কৃতি, কৃষকদের জীবন, কৃষকদের সংগ্রাম, এর সকল কিছুই সেলিনা হোসেন উপস্থাপন করেছেন। জীবনীভিত্তিক উপন্যাস লেখার সময় সরাসরি জীবনী নিয়ে আলোচনা করলেই শুধু হয় না, সেই চরিত্রটিকে ফুটিয়ে তোলার জন্য বেশ কিছু কাল্পনিক চরিত্র সৃষ্টি করতে হয়, কাল্পনিক আবহের সৃষ্টি করতে হয়। সেই কাল্পনিক চরিত্র, ওই সময়কার বাস্তবিক চরিত্র, সময়কার সংগ্রাম, ইতিহাস, প্রকৃতি সবকিছু মিলিয়েই যে চরিত্রটিকে লেখক রূপদান করতে চান, সেটি সফলভাবে সম্পাদনা করতে পারেন। এই উপন্যাসেও আমরা দেখতে পাই বেশ কিছু কাল্পনিক চরিত্র রয়েছে। উপন্যাসের শুরুতে আমরা আজমল চরিত্রটিকে দেখতে পাই, যে শিবগঞ্জে সুতো বিক্রি করে আজিজের কাছে যাবে বলেই ভেবে নেয় আজমল। সুতোর ভালো দাম পেয়েছে, এই খুশির খবর আজিজকেই আগে দিতে হবে। এরকম একটি উপকাহিনীর অবতারণা শুরুতে আমরা দেখতে পাচ্ছি। ইলা মিত্র একজন সংগ্রামী মানুষ, আমৃত্য। তিনি সফল একজন ক্রীড়াবিদ ছিলেন। একজন নারী হয়েও তিনি নানা ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করেছেন, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করেছেন, প্রাদেশিক পর্যায়ে প্রতিযোগিতা করেছেন, প্রথম স্থান অর্জন করেছেন। সেই ক্রীড়ামোদী ইলা মিত্র পড়াশোনা করেছেন অনেক দামি দামি প্রতিষ্ঠানে, বেথুন কলেজে পড়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। শুধু ওই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেই তিনি ক্ষান্ত দেননি, তিনি যুক্ত ছিলেন রাজনীতির সাথে। 1943 সনে তিনি যখন বিএ ক্লাসে পড়েন, ঠিক সেই সময়ই তিনি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। তৎকালীন সময়ে গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ জুড়েও কমিউনিস্টদের যে সক্রিয়তা নানা অধিকার আদায়ের ক্ষেত্রে, সেটি আমরা ইতিহাসে দেখতে পাই। সেরকম একটি প্রগতিশীল দলের সাথে যুক্ত হয়ে যান ইলা মিত্র। পরে এই ইলা মিত্র এবং তার স্বামী রমেন মিত্র একজন রাজনীতিবিদ, তিনিও একজন
বিশ্লেষক অর্থাৎ ইলামিত্রের সহকর্মী, সমমর্মী, এমনকি জীবনসঙ্গী। দুজনে তারা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল অঞ্চলে বসবাস করতেন। 1947 সনে যখন দেশ ভাগ হয়ে যায়, দেশভাগ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয় এমনকি আমরা জানি। মুসলমানদের অধিকাংশই যেমন পাকিস্তানে চলে আসে, হিন্দুদের অধিকাংশই ভারতে চলে যায় সেই সময়। কিন্তু রমেন মিত্র, ইলা মিত্র তারা ওই সময়ে ভারতে চলে না গিয়ে এই বাংলাদেশেই অবস্থান করেন। এমনকি সেখানে থেকেই ওই জায়গার যারা কৃষক, শ্রমিক, সাঁওতাল তাদের সাথে, তাদের সংস্কৃতির সাথে মিশে একতাবদ্ধভাবে যেমন কাজ করতেন, ঠিক তেমনি শোষিত শ্রেণীর অধিকার আদায়ের জন্য সক্রিয় ছিলেন ইলা মিত্র এবং রমেন মিত্র, যেটা আমরা উপন্যাসে দেখতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, এই উপন্যাসটি ভালো করে বুঝতে হলে আমাদের তেভাগা আন্দোলনের স্বরূপ সম্পর্কে বুঝতে হবে। তেভাগা শব্দটি গঠিত হয়েছে তে মানে তিন, ভাগ থেকে এসেছে ভাগা অর্থাৎ তিন ভাগ। এর মানে কৃষকদের যে জমি, এই জমির মালিকানা কৃষকদের নিজেদের হাতে ছিল না। আমরা জানি এটা রাজাদের হাতে ছিল। এরপরে মোগল আমলে বাদশাদের হাতে ছিল। তারপরে যখন ব্রিটিশরা আসে, সেই সময়ে ব্রিটিশদের হাতে জমির মালিকানা চলে যায়। এমনকি তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির মালিকানা দিয়ে যায় জমিদারদের হাতে। জমিদারদের মালিকানার জমি কৃষকরা চাষ করত। জমিদার এবং কৃষকদের মাঝখানে আরও একটা শ্রেণী জন্ম নেয়, যে শ্রেণীর নাম জোতদার। সাধারণত কৃষকদের কাছ থেকে ফসল নেওয়া, বর্গার ভাগ নেওয়া, এমনকি কৃষক কীভাবে কোন জমি চাষ করবে সেই প্রেক্ষাপটগুলা দেখা, কাজ না আদায় করা, এই কাজগুলোই অত্যন্ত শোষক একটা শ্রেণী, মধ্যস্বত্বভোগী একটা শ্রেণী জোতদাররা দেখাশোনা করত। যে সময়ের ঘটনা সেলিনা হোসেন লিখছেন, সেই 40-এর দশকে অথবা 30-এর দশকের দিকে আমরা উপন্যাসের মধ্যে দেখতে পাই যে 1929 সনে গোটা পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সেই অর্থনৈতিক মন্দার সময় ভারতবর্ষের যে ব্রিটিশ শাসক অথবা জমিদার, তাদের অর্থনৈতিক সংকট দেখা দেয়। সেই সংকট দেখা দেওয়ার পরে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় কৃষকরা যে জমি চাষ করে তার ভাগ হবে 3টি, আর সেই 3 ভাগের 2 ভাগ নেবে মালিকপক্ষ আর মাত্র 1 ভাগ নেবে কৃষক। এটি অত্যন্ত অন্যায্য একটি দাবি। এই দাবি কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ জমিতে ফসল উৎপাদন হয় কম। সেই উৎপাদিত ফসলের 3 ভাগের 2 ভাগই যদি জমির মালিক নিয়ে যায়, তাহলে কৃষকদের না খেয়ে থাকতে হবে। তারই প্রতিবাদে আন্দোলন শুরু করে কৃষকরা। তারা সংগঠিত হয়, এই অঞ্চলের সাঁওতাল আদিবাসীরা সংগঠিত হয়। আর তাদেরকে সংগঠিত করতে, রাজনৈতিকভাবে সক্রিয় করতে, তাদের অধিকার আদায়ের জন্য দেশভাগের আগে 2 বছর আগে, অর্থাৎ 1947 সনের 2 বছর আগে এবং তার 2-3 বছর পর পর্যন্ত যে নেত্রী এই বাংলা অঞ্চলের উত্তরবঙ্গে চাঁপাইনবাবগঞ্জের নাচোল অঞ্চলে সক্রিয় ভূমিকা পালন করেন, তিনি হলেন ইলা মিত্র। এবং আরও যারা কমিউনিস্ট পার্টির সদস্যরা ছিল, তারা একত্র হয়ে কৃষকদের সংগঠিত করে, সাঁওতালদের সংগঠিত করে, তাদেরকে বোঝাতে চেষ্টা করে কোনোভাবেই 3 ভাগের 2 ভাগ ফসল মালিক পক্ষকে দেওয়া যাবে না, এটা অন্যায়। এটা হলে কৃষকরা না খেয়ে মরবে, যার আগেই 1943 সনে বিশাল একটি দুর্ভিক্ষ হয়ে গিয়েছে। এর ফলে
কৃষকরা সংগঠিত হয়, আদিবাসীরা সংগঠিত হয়, এমনকি তাদের পরিকল্পনা ছিল, দাবি ছিল ফসল ৩ ভাগ হবে ঠিক আছে, কিন্তু তার ২ ভাগ পাবে কৃষক, ১ ভাগ পাবে মাত্র মালিকপক্ষ। শুধু তাই নয়, ফসলের সাথে সাথে যে ফসলের খড় সেগুলো সম্পূর্ণই পাবে কৃষক, মালিক সেগুলোর ১ ভাগও পাবে না। এরকম দাবি রেখে এমনকি সাথে সাথে এই জমিদারি প্রথা যাতে বিলোপ করা হয়, জমির মালিকানা যেন ধীরে ধীরে কৃষকের কাছে ফিরে আসে, সেই দাবি দাওয়া নিয়ে কৃষকরা আন্দোলন করে। এটার নেতৃত্বে কাজ করে নীলা মিত্র, রমেন মিত্ররা। সেই সময়ের যে শাসক শ্রেণী তারা সহজেই এটা মেনে নেয়নি। শাসক শ্রেণী কোনো সময়ই সহজে কোনো কিছু মেনে নেয় না। তারপর কৃষকদের উপর নির্যাতন নেমে আসে, অত্যাচার নেমে আসে, অনেক কৃষক প্রাণ হারান। শুধু তাই নয়, আমরা দেখতে পাই নীলা মিত্রকেও অনেক লুকিয়ে কাজ করতে হয়েছে, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সে সাঁওতালদের ছদ্মবেশ নিয়েও আন্দোলনকে সক্রিয় রেখেছে, কিন্তু এত কিছু করার পরেও 1947 সালের পরে যখন পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, সেই সময়ে যারা মুসলমান শাসকগণ, পাকিস্তানের মুসলিম লীগের শাসক গোষ্ঠী, ওনারা যেটা মনে করতেন এই আন্দোলন ছিল অনেকটাই ভারতীয়দের চক্রান্ত। এর ফলে পাকিস্তানি মুসলিম লীগ শাসকদের দ্বারাও ইলা মিত্র আক্রান্ত হন, নির্যাতনের শিকার হন। একসময় গ্রেফতার হন ইলা মিত্র। তিনি জেলে অবস্থান করার সময়ে তার এবং তার সহযোদ্ধাদের, কৃষকদের উপর প্রচণ্ড ভয়াবহ নির্যাতন হয়, কিন্তু নির্যাতনের পরেও কৃষকরা মুখ খোলেনি, ইলা মিত্রের নাম বলেনি। ইলা মিত্রের উপরেও অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, হওয়ার পরেও এই দাবি থেকে সরে আসেনি ইলা মিত্র, বরঞ্চ আরও দৃঢ়তার সাথে নীরবে দৃঢ় হয়ে কৃষকদের এই দাবির পক্ষে অবস্থান করেছে ইলা মিত্র, যেন ইলা মিত্রের উপর দিয়েই গোটা দেশের দায়িত্ব, একটি শতাব্দীর দায়িত্বই যেন ইলা মিত্রের উপর। এরকম সকল বিষয়েই সেলিনা হোসেন তার এই কাঁটাতারের প্রজাপতি উপন্যাসে বর্ণনা করেছেন। অত্যন্ত সহজ সরল ভাষায়, খুব বেশি জটিলতার আশ্রয় নেননি লেখক সেলিনা হোসেন। আঞ্চলিক শব্দেরও ব্যবহার খুবই কম, অনেকটাই প্রমিত চলিত গদ্যেই তিনি তার উপন্যাসের কাহিনীকে বর্ণনা করেছেন। আমরা উপন্যাসের শেষের দিকে দেখতে পাই ইলা মিত্রের জবানবন্দি, যেখানে তিনি তার অত্যাচারের কথা বর্ণনা করছে, তাদের উপর কী ধরনের নিপীড়ন চালানো হয়েছে, এমনকি ধর্ষণের যে চেষ্টা ঘটেছে সেগুলো ইলা মিত্র উপন্যাসের শেষের দিকে বর্ণনা করেছেন, যা আজমল পাঠ করছে, এমনকি ধীরে ধীরে উপন্যাসে সমাপ্তির দিকে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই অঞ্চলের 40-এর দশকের ইতিহাস জানতে চাই, আমরা যদি তেভাগা আন্দোলনের ইতিহাস জানতে চাই, আমরা যদি সাঁওতালদের সংগ্রামের কথা জানতে চাই, সর্বোপরি দৃঢ় বলিষ্ঠ কমিউনিস্ট নেত্রী ইলা মিত্রের কথা জানতে চাই, তাহলে আমাদের এই উপন্যাস পাঠ করতে হবে। সেলিনা হোসেনের কাঁটাতারে প্রজাপতি উপন্যাস নিঃসন্দেহে তেভাগা আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, ইলা মিত্রের জীবনী ভিত্তিক একটি গুরুত্বপূর্ণ উপন্যাস। ধন্যবাদ সবাইকে।